হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ রেফারেন্স। তো বন্ধুরা, ভারতের যে জিওগ্রাফির অধ্যায়ভিত্তিক ক্লাস চলছিল, আজকে তার 11 নম্বর পার্ট। আজকে আমরা বিভিন্ন হ্রদ এবং জলাশয় বা খাল সম্পর্কে আলোচনা করব, যা তোমাদের আপকামিং বিভিন্ন পরীক্ষার জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর তোমরা যদি এর আগে যে 10টি পার্ট হয়ে গেছে, তোমরা যদি দেখে না থাকো দেখতে পারো। অসংখ্য ভালো ভালো তথ্য রয়েছে এই ক্লাসগুলির মধ্যে। তো চলো শুরু করছি আজকের ক্লাস। তো দেখো, ভারতের যে গুরুত্বপূর্ণ হ্রদ তার মধ্যে রয়েছে কিছু লবণাক্ত জলের হ্রদ এবং কিছু রয়েছে স্বাদু জলের হ্রদ। তো ভারতের লবণাক্ত জলের মধ্যে যে গুরুত্বপূর্ণ হ্রদ রয়েছে সেগুলি দেখো। চিল্কা হ্রদ ভারতের বৃহত্তম উপকূলীয় হ্রদ, মনে রাখবে চিল্কা হ্রদ ভারতের বৃহত্তম উপকূলীয় হ্রদ। তারপর সম্বর হ্রদ, এটা কোথায় রয়েছে? রাজস্থানের। ঠিক আছে, রাজস্থানের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ হচ্ছে সম্বর হ্রদ। তারপর প্যাংগং হ্রদ ভারতের উচ্চতম লবণাক্ত জলের হ্রদ প্যাংগং। তারপরে ভেম্বানাথ কয়াল কেরালার উপকূলের বৃহত্তম হ্রদ। কেরালা উপকূলের বৃহত্তম হ্রদ হচ্ছে ভেম্বানাথ কয়াল। নেক্সট দেখো, অষ্টমুদি কয়াল বা অষ্টমুদি হ্রদ, এটি কেরালার কোলাম জেলাতে অবস্থিত। কেরালার কোলাম জেলাতে রয়েছে। পুলিকট হ্রদ অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর সীমান্তে অবস্থিত পুলিকট হ্রদ। আর স্বাদু জলের মধ্যে যে গুরুত্বপূর্ণ হ্রদ রয়েছে, যেমন লোকটাক হ্রদ, এটা উত্তর পূর্ব ভারতের বৃহত্তম হ্রদ। মনে রাখবে লোকটাক হ্রদ কোথায় রয়েছে? মণিপুরে। তারপরে উলার হ্রদ কাশ্মীর উপত্যকা বৃহত্তম স্বাদু জলের হ্রদের নাম হচ্ছে উলার হ্রদ। কাশ্মীর উপত্যকা বৃহত্তম স্বাদু জলের হ্রদ। ডাল হ্রদ কাশ্মীর উপত্যকার স্বাদু জলের হ্রদের নাম হচ্ছে ডাল হ্রদ। তারপর তাল কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্টি যে হ্রদ রয়েছে তাকে বলা হচ্ছে তাল, যেমন নৈনিতাল। ঠিক আছে। তারপরে কোলেরু হ্রদ গোদাবরী ও কৃষ্ণা নদীর যে বদ্বীপ রয়েছে এদের মধ্যে রয়েছে কোলেরু হ্রদ। মনে রাখবে গোদাবরী এবং কৃষ্ণা নদীর বদ্বীপের মধ্যে রয়েছে কোলেরু হ্রদ। তারপর দেখো, রূপকুণ্ড হ্রদ উত্তরাখণ্ড হিমালয়ের হিমবাহ সৃষ্টি এই হ্রদ, রূপকুণ্ড হ্রদ। তারপর কৃত্রিম হ্রদের মধ্যে রয়েছে ওসমান সাগর হ্রদ। কোথায় রয়েছে? হায়দ্রাবাদে। মনে রাখবে ওসমান সাগর হ্রদ একটি কৃত্রিম হ্রদ, আর এটি অবস্থিত হায়দ্রাবাদে। তারপরে পুষ্কর হ্রদ রাজস্থানে রয়েছে। সুখনা হ্রদ চণ্ডীগড়ে অবস্থিত। মনে রাখবে সুখনা হ্রদ চণ্ডীগড়ে। ঠিক আছে। এবার দেখো, এই মানব জীবনে যে হ্রদের গুরুত্ব, এখান থেকে তেমন কিছু পড়ার দরকার নেই, জাস্ট দেখে রাখবে। ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখবে, অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত এবং এটি গোদাবরী ও কৃষ্ণা নদীর যে বদ্বীপ এর মধ্যে অবস্থিত। এশিয়া তথা ভারতের অগভীর স্বাদু জলের হ্রদের নাম হচ্ছে কোলেরু হ্রদ। এশিয়ার বৃহত্তম অগভীর স্বাদু জলের হ্রদ হচ্ছে কোলেরু হ্রদ। ঠিক আছে, এই পয়েন্টটা মনে রাখবে। তারপরে দেখো, ভারতীয় বৃহত্তম উপহ্রদ চিল্কা, একে লেগুনা বলা হয়। কোলেরু হ্রদ ভারতের স্বাদু জলের মধ্যে অন্যতম বৃহত্তম হ্রদ হচ্ছে কোলেরু। কাশ্মীর উপত্যকার দুটি মিষ্টি জলের হ্রদের নাম যদি বলা হয় তাহলে হচ্ছে ডাল এবং উলার, কাশ্মীর উপত্যকাতে রয়েছে। তারপরে কাশ্মীর উপত্যকার বৃহত্তম স্বাদু জলের হ্রদ বললে কী হয়ে যাবে? উলার। ভারতের বৃহত্তম কয়ালের নাম হচ্ছে কেরালাতে রয়েছে ভেম্বানাথ কয়াল। আর ভারতের অভ্যন্তরে অবস্থিত দুটি মিষ্টি জলের হ্রদ যদি বলা হয় তো কোলেরু এবং উলার, এটা ভারতের অভ্যন্তরে অবস্থিত দুটি মিষ্টি জলের হ্রদের নাম। উত্তর পূর্ব ভারতের মণিপুর রাজ্যে অবস্থিত বৃহত্তম স্বাদু জলের হ্রদ হচ্ছে লোকটাক হ্রদ, মণিপুরে রয়েছে। পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় উদ্যান, মনে রাখবে লোকটাক হ্রদে অবস্থিত। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় উদ্যান রয়েছে, সেটা হচ্ছে লোকটাক হ্রদে রয়েছে। ঠিক আছে, এই পয়েন্টটা মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো, ভারতের বিভিন্ন যে খাল রয়েছে, মনে রাখবে এই খালগুলিকে দুটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে নিত্যবহ খাল আর একটা হচ্ছে প্লাবন খাল। অর্থাৎ সারা বছর জল থাকে যে খালগুলিতে তাকে বলা হচ্ছে নিত্যবহ খাল, আর বর্ষাকালে নদী ছাপিয়ে জল আসে এই ধরনের খাল হচ্ছে প্লাবন খাল।
তো এই খাল সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে হবে। যেমন মনে রাখবে উত্তরপ্রদেশে সারদা খাল অবস্থিত, মোস্ট ইম্পর্টেন্ট। উত্তরপ্রদেশে কি রয়েছে? সারদা খাল। তারপরে পাঞ্জাবের মধ্যে হচ্ছে ভাতান্ডি খাল, ইম্পর্টেন্ট। হরিয়ানাতে রয়েছে ভাকরা, গুরগাঁও। রাজস্থানের ইন্দিরা গান্ধী খাল, মোস্ট ইম্পর্টেন্ট। ইন্দিরা গান্ধী খাল কোথায় রয়েছে? রাজস্থানে। এটি ভারতীয় বৃহত্তম খাল। এই খালটি রাজস্থান খাল নামে পরিচিত। তাহলে ইন্দিরা গান্ধী খাল বা রাজস্থান খাল হচ্ছে ভারতের বৃহত্তম খাল, মনে রাখবে। এছাড়াও রয়েছে বিকানের খাল, এটাও রাজস্থানে অবস্থিত, ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপর দেখো ইম্পর্টেন্ট যদি বলা হয় পশ্চিমবঙ্গের হিজলি খাল, মোস্ট ইম্পর্টেন্ট। হিজলি খাল পশ্চিমবঙ্গে রয়েছে। তামিলনাড়ুতে রয়েছে বাকিংহাম খাল, ইম্পর্টেন্ট, বাকিংহাম খাল। ঠিক আছে, এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার দেখো উল্লেখযোগ্য খাল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য। যেমন সারদা খাল, এই সারদা খাল উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত এবং ভারতের দীর্ঘতম সেচ খাল, মনে রাখবে। ভারতের দীর্ঘতম সেচ খালের নাম কি? তো সারদা খাল। এটি কোথায় রয়েছে? উত্তরপ্রদেশে। ইন্দিরা গান্ধী খাল ভারতের বৃহত্তম সেচ খাল। ইন্দিরা গান্ধী খাল এটি কিন্তু ভারতের বৃহত্তম সেচ খাল। এটা দীর্ঘতম হচ্ছে সারদা খাল আর বৃহত্তম হচ্ছে ইন্দিরা গান্ধী খাল। আর মনে রাখবে এই ইন্দিরা গান্ধী খালটি শতদ্র ও বিপাশা নদীর সংযোগে হারিক বাঁধ নামে একটা বাঁধ রয়েছে, হারিক বাঁধ। তাহলে এই প্রশ্নটাও আসতে পারে যে শতদ্র এবং বিপাশা নদীর সংযোগে কোন বাঁধ তৈরি হয়েছে? তো হারিক বাঁধ। ঠিক আছে, এখান থেকে খাল কেটে কিন্তু এটা নির্মাণ করা হয়েছে, কোনটি? যে ইন্দিরা গান্ধী খালটি। ঠিক আছে, আর এই খাল রাজস্থানে অবস্থিত বলে একে রাজস্থান খালও বলা হয়, মনে রাখবে। তারপরে দেখো ইন্দিরা গান্ধী খাল রাজস্থানে রয়েছে, ভারতের বৃহত্তম খাল, একটু আগে বললাম। আর মেদিনীপুর খাল, এই কোশ্চেনটাও আসে। পশ্চিমবঙ্গের দীর্ঘতম খালের নাম হচ্ছে মেদিনীপুর খাল, মনে রাখবে। পশ্চিমবঙ্গের দীর্ঘতম খাল হচ্ছে মেদিনীপুর খাল। তারপরে দেখো ভারতের প্রাচীনতম খাল, ঠিক আছে, হরিয়ানাতে রয়েছে। ভারতের প্রাচীনতম খাল কোথায় রয়েছে? হরিয়ানাতে। তার নাম কি? পশ্চিম যমুনা। পশ্চিম যমুনা খাল, এটা ভারতের প্রাচীনতম খাল। তারপর দেখো গঙ্গা খাল একটি খাল ব্যবস্থা যা ভারতের গঙ্গা নদী ও যমুনা নদীর মধ্যবর্তী দোয়াব অঞ্চলকে কী করাচ্ছে? জলসেচের জন্য বিশেষ সুযোগ করে দিয়েছে। ঠিক আছে, এই পয়েন্টটা পড়বে। তারপর এগুলো তো আমার দরকার নেই, ঠিক আছে, যেটা পড়তে হবে বলে দিচ্ছি তোমাদেরকে। এবার দেখো নিচের পয়েন্ট ইম্পর্টেন্ট, যেমন তামিলনাড়ুর কালী ভ্যালি, এই পয়েন্টটা মনে রাখবে। তামিলনাড়ুর কালী ভ্যালি ভারতের বৃহত্তম জলাভূমি। তাহলে ভারতের বৃহত্তম জলাভূমি কোনটি? কালী ভ্যালি। কোথায় রয়েছে? তামিলনাড়ুতে। তামিলনাড়ুর কালী ভ্যালি ভারতের বৃহত্তম জলাভূমি। ঠিক আছে, এছাড়াও গুরুত্বপূর্ণ জলাভূমি রয়েছে যেরকম কচ্ছের রান, তারপরে পূর্ব কলকাতা জলাভূমি, ঠিক আছে, রামসর সাইটের অন্তর্গত রয়েছে এরা। তারপর দেখো পরবর্তী কী কী পড়তে হবে। তারপরে ভারতের যে বিভিন্ন জলসেচ পদ্ধতি, অর্থাৎ নলকূপ, তারপরে কূপ, খাল, এদের মধ্যে থেকে কিছু কিছু কোশ্চেন আসে মাঝে মাঝে। তো কী কী পড়বে দেখো। মনে রাখবে ভারতের প্রায় 16% জমিতে কিন্তু কূপ দ্বারা জলসেচ করা হয়, এটা পয়েন্ট মনে রাখবে। ভারতের 16% জমিতে কূপ দ্বারা জলসেচ করা হয়। আর এর মধ্যে থেকে কূপ সেচে ভারতের প্রথম স্থানে রয়েছে উত্তরপ্রদেশ রাজ্য, এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। কূপ সেচে প্রথম স্থানে রয়েছে কোন রাজ্য? তো উত্তরপ্রদেশ। আর এর সাথে মনে রাখবে কূপ ও নলকূপ পদ্ধতিতে ভারতে সর্বাধিক জলসেচ করা হয়। তাহলে ভারতে কোন পদ্ধতিতে সবচেয়ে বেশি জলসেচ করা হয়? সেটা হচ্ছে কূপ এবং নলকূপ দ্বারা, এটিও ইম্পর্টেন্ট পয়েন্ট। ঠিক আছে, আর 45% জমিতে কিন্তু নলকূপ দ্বারা জলসেচ করা হয়, এইগুলো মনে রাখবে। তারপরে দেখো উত্তরপ্রদেশ, ঠিক আছে, উত্তর ভারত, ঠিক আছে, উত্তর ভারতের বেশ কিছু জায়গা যেমন বিহার, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, এইসব জায়গাতে কি হয়? বন্টন দ্বারা কিন্তু জলসেচ করা হয়। ঠিক আছে, ইম্পর্টেন্ট না, জাস্ট একটু বলে দিলাম। তারপর যে জিনিসটা পড়তে হবে তোমাদেরকে, শুধু ইম্পর্টেন্টটাই বলছি, ঠিক আছে। যেমন দেখো সেচ সেবিতে, অর্থাৎ জমি সবচেয়ে বেশি আছে, ঠিক আছে, কোন জমি?
তো সেচ সেবিত জমি অর্থাৎ সেচের মাধ্যমে যে জমিগুলোকে নির্ভরশীল রয়েছে সেই সব জমির দেখতে পাওয়া যায় কোন রাজ্যে? তো উত্তরপ্রদেশ। অর্থাৎ উত্তরপ্রদেশ রাজ্যে সবচেয়ে বেশি সেচ সেবিত জমি রয়েছে, আর সেখানে কিন্তু এই সেচের মাধ্যমে চাষ করা হয়। এই পয়েন্টটা মনে রাখবে। আর ভারতের জলসেচ ব্যবহার সম্প্রসারণে অগ্রণী রাজ্য হচ্ছে পাঞ্জাব। অর্থাৎ পাঞ্জাব রাজ্যে সবচেয়ে বেশি মাত্রায় জলসেচ ব্যবহারের মাধ্যমে কিন্তু কৃষিকাজ করা হয়। জলসেচ ব্যবহারের মাধ্যমে কোথায়? পাঞ্জাবের মধ্যে। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট রয়েছে, পয়েন্টটা মনে রাখবে। আর এগুলো তেমন ইম্পর্টেন্ট নয়, জাস্ট পড়ে রাখবে একবার করে। ঠিক আছে, আমি পিডিএফটি দিয়ে দেবো যখন পিডিএফ দিব। তারপরে দেখো আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখতে হবে যে কূপ ও নলকূপের মাধ্যমে অধিক জলসেচ করা হয় উত্তর ভারতে, আর জলাশয়ের মাধ্যমে জলসেচ করা হয় সর্বাধিক, সেটা হচ্ছে দক্ষিণ ভারতে। তাহলে উত্তর ভারতে করা হয় কূপ এবং নলকূপের মাধ্যমে, আর দক্ষিণ ভারতে করা হয় জলাশয়ের মাধ্যমে অর্থাৎ জলসেচের মাধ্যমে। ঠিক আছে, তারপর দেখো দক্ষিণ ভারতের যে অন্ধ্রপ্রদেশ রাজ্য রয়েছে, এই অন্ধ্রপ্রদেশ রাজ্যে জলাশয় পদ্ধতিতে সেচ বেশি দেখা যায়। কোন পদ্ধতিতে? জলাশয় পদ্ধতিতে। কোথায়? অন্ধ্রপ্রদেশ রাজ্যে। দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যে জলাশয় পদ্ধতিতে সেচ বেশি করা হয়, এইটি মনে রাখবে। তাছাড়া এগুলো থেকে ইম্পর্টেন্ট কিছু নেই। ঠিক আছে, আরেকটা তথ্য মনে রাখবে যে রাজস্থান, ভারতের রাজস্থান এবং চেন্নাই, এই দুটো জায়গাতে সবচেয়ে বেশি জল সংকট লক্ষ্য করা যায়। কোথায়? রাজস্থান এবং চেন্নাই। ঠিক আছে, আমরা তো হয়তো অনেকেই, আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা, তো অনেকেই আমরা জল নষ্ট করি, কিন্তু রাজস্থান এবং চেন্নাইয়ের অবস্থা কিন্তু খুব খারাপ। সেখানে গ্রীষ্মকালে এতটাই জলের সংকট দেখা যায়, মানে খুব খারাপ লাগে। তো যাই হোক, এগুলো মোটামুটি পড়বে। এর পরের ক্লাসে আমরা বহুমুখী নদী পরিকল্পনাটা করাবো, আজকে আর করাচ্ছি না। ঠিক আছে, কালকে তোমাদের এটা করিয়ে দিব, বহুমুখী নদী পরিকল্পনা। তো আজকে এই পর্যন্তই করলাম। ঠিক আছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ হ্রদ, তারপরে জলসেচ পদ্ধতি, এই টপিক থেকে যে ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে তোমাদের বললাম। যদি তোমাদের হেল্পফুল বলে মনে হয় তো অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে তোমরা কী ধরনের ক্লাস চাইছো। তো বন্ধুরা সকলে ভালো থাকবে, পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। থ্যাংক ইউ।